তুই কোথাও যাচ্ছিস না। রাফি বাড়িতে এসে আমার পা ধরে মাপ চাইবে, তবেই তোকে পাবে, নয়তো না। আমাকে কয়েকশোবার মানুষের সামনে অপমান করেছিল, ছোট করেছিল। ওকে তো আমি এমনি এমনি ছাড়বো না। এমন কথা শুনে ফুঁসে ওঠে রুহি। রাগে চিৎকার করে বলে, ও ঠিকই বলেছিল, তোমরা মির্জাফরের চেয়েও বড় বিশ্বাসঘাতক। তোমরা এক কথা বলে আমাকে এখানে নিয়ে এসে এখন আবার বলছো অন্য কথা। কি বলেছিলে তোমরা ভুলে গেছো? তোমাদের কথা বিশ্বাস করে আমি তোমাদের সাথে এসেছিলাম, ওকে না বলে। ও আমায় বিশ্বাস করে এই রুমের ভেতর থেকে বের করেছিল। আমি তোমাদের দুজনের কথায় তোমাদের বিশ্বাস করে ওর বিশ্বাস ভেঙেছি, আর তোমরা বাবা হয়ে আমার বিশ্বাসের সরলতার সুযোগ নিলে এইভাবে। আব্দুল্লাহ আল রিফাত বলেন, তুই ভুল বুঝেছিস আমাকে। আমি এরকম কিছু ভাবিনি কখন। ভাবনি? তাহলে বলছো কেন? আব্দুল্লাহ আল রিফাত বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলেন, তুমি কি বলছো এসব? তুমি আমাকে বলেছিলে রুহিকে নিয়ে আসবে না, দেখেই চলে আসবে। তারপর উল্টাপাল্টা বুঝিয়ে ওকে নিয়ে আসার জন্য আমাকে কনভিন্স করলে, আর এখন এমন কথা বলছো কেন? তোদের কোনো কথার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। রাফ আসবে, আমার পা ধরে মাপ চাইবে, তবেই রুহিকে পাবে। ওর জন্য আমাকে অনেক অপমান অপদস্থ হতে হয়েছে। রুহি গর্জে ওঠে, সে তোমাদের দোষে হয়েছে। ওকে তোমরা এমন বানিয়েছো। তুমি ওকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখতে চেয়েছো, নিজের ইশারায় নাচতে চেয়েছো। যখন এসব করতে পারোনি, তখন তোমার নিজের ছেলেই তোমার শত্রু হয়ে গেছে। তুমি নিজের ইগোর জন্য এমন করেছো, ওকে হারাতে পারোনি তাই এমন করেছো তুমি। ও তোমায় হারিয়ে দিয়েছে, সেটা তুমি মানতে পারছো না এখনো। তাই তো ওকে তোমার পা ধরে মাপ চাইতে বলছো, শুধুমাত্র নিজেকে বড় প্রমাণ করার জন্য। এই ইগোর জন্য একদিন তুমি সবকিছু হারাবে। প্রথমে ছেলেকে হারিয়েছো, তারপর মেয়েকে, আর এখন আমাকেও হারিয়ে ফেললে। আস্তে আস্তে একসময় সবাইকে হারাবে তুমি। আব্দুর রহমান রেগে বলেন, তুই বেশি বেশি বলছিস রুহি। তোকে আমি কম ভালোবেসেছি নাকি তোর জন্য কম কিছু করেছি? সেটাই তো। তুমি ভাইয়ের ছেলে মেয়েকে মাথায় তুলে রাখো, নিজের সবটা দিয়ে ভালোবাসো, অথচ নিজের ছেলেকে ভালোবাসো না। ভালোবাসা তো দূর থাক, সহ্যই করতে পারো না থাকে। তুমি ভাই কাকা ছেলে হিসেবে ভালো হলেও বাবার হাজবেন্ড হিসেবে ভালো না তুমি। বাবার হাজবেন্ড হিসেবে ব্যর্থ তুমি। তোমার বিয়ে করাই উচিত হয়নি। না বিয়ে করতে, আর না তোমার সন্তান হতো। তোমার তো সারা জীবন একাই থাকা উচিত ছিল। না নিজের স্ত্রীকে ভালো রাখতে পেরেছো, আর না নিজের সন্তানকে ভালোবেসেছো তুমি। মুখ সামলে কথা বলো রুহি। বলবো না? কি করবে তুমি? ভালোই ভালোই বলছি, আমাকে ওর কাছে রেখে আসো, নয়তো ভালো হবে না বলে রাখলাম। কি করবি তুই? আবু, তুমি আমাকে ওর কাছে নিয়ে যাবে কি না? আব্দুর রহমান বসা থেকে উঠে রুহিকে টেনে নিয়ে যান সিঁড়ি দিয়ে। নয়নতারা আর আব্দুল্লাহ আল রিফাত ওনাকে আটকানোর চেষ্টা করেন। টানা হ্যাচড়ায় রুহি ব্যথা পাবে, তাই সেভাবে আটকাতেও পারছেন না। মল্লিকা মলি অবাক হয়ে শুধু তাকিয়ে দেখছেন। আব্দুল রউফ হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। আব্দুর রহমান ছেলেকে হারানোর জন্য যে এত নিচে নামতে পারেন সকলের ধারণার বাহিরে। রুহিকে টেনে এনে কর্নারের গেস্ট রুমে আটকে রাখে। ডোরের সাথেই চাবি লাগানো ছিল। চাবি দিয়ে ডোর লক করে বলেন, রাফ যতদিন আমার পা ধরে মাপ না চাইবে ততদিন তুই এই রুমের মধ্যে বন্দি থাকবি। রাফ আসবে, আর আজকেই আসবে। ও তোমার অহংকার, গরিমা, তেজ ঠান্ডা করে দিয়ে আমায় নিয়ে যাবে। রাফ জীবনেও মাফ চাইবে না তোমার পা ধরে। তুমি বরং ওর কাছে হেরে এসেছো, আর আজকেও হারবে তুমি। আব্দুল রউফ নিজের রুমে চলে আসেন দ্রুত। রাফের দ্বিতীয় নাম্বার ডায়াল করেন। রিং হওয়ার সাথে সাথেই রিসিভ হয়। ফোন কানে ধরে রাফকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই সব কথা উগরে দেন আব্দুল রউফ। আব্দুর রহমান টেনে হিচড়ে রুহিকে নিয়ে গেস্ট রুমে আটকে রেখেছে সেটাও বলে দেন। রাফ শুধু বলে, 5 মিনিটে আমি আসছি। শান্তিনীরের সামনে এসে দাঁড়ায় রাফ, সাথে রিঙ্কু আর পিঙ্কু। গেস্ট রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুহি। রাফের অপেক্ষায় তাকিয়েছিল গেটের দিকে। রাফকে দেখেই মলিন বিষণ্ণ মুখে হাসি ফুটে ওঠে। ওনা দিয়ে দ্রুত চোখের পানি মুছে নেয়। ব্যালকনি দিয়ে হাত বের করে হাত তাড়িয়ে জোরে জোরে বলে, আমি এইখানে। রাফ, রিঙ্কু আর পিঙ্কু চোখ তুলে তাকায় রুহির দিকে। লাইটের আলোয় স্পষ্টই দেখা যাচ্ছে রুহিকে। রাফ প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে নিজের কপালে ঠেকায়। এমন করতে দেখে ভীষণ রকমের ভয় পেয়ে যায় রুহি। রুহি কিছুই বলবে তার আগেই রাফ নিজের গলার স্বর বাড়িয়ে বলে, ওখান থেকে 5 মিনিটে আমার কাছে আসবি, হয়তো আমি নিজের মাথায় শুট করে দেব। রুহি আতঙ্কিত হয়ে চিৎকার করে বলে, কি করছো? পাগল হয়ে গেছো তুমি?
ওটা হাত থেকে ফেলো। এখানে আমাকে এখানে এই রুমে আটকে রেখেছে, আমি একা বের হতে পারছি না। তুমি বের করে নিয়ে যাও আমায়। পাগলামো করো না, হাত থেকে বন্দুক ফেলে দাও। এখন আমি কেন বার করব? তুই আমার কথা শুনে এসেছিলি এই বাড়িতে? এখান থেকে কিভাবে বের হয়ে আসবে সেটা তুই নিজে জানিস। 5 মিনিটে না আসলে আজকে আমার মনোভোগ দেখবি তুই। রিঙ্কু পিঙ্কু ভাইয়া, ওর হাত থেকে বন্দুকটা নিন প্লিজ। রাফ দুজনকে সাবধান করে বলে। আমার দিকে আগালে নিচে তো মরবই, সাথে তো ওদের দুজনকে নিয়েই মরবো। দূরে সর আমার কাছ থেকে। ভয়ে দুই ভাই আর এগোয় না। ধরতে গেলেই দেখা যাবে রাগের মাথায় এখনই শ্যুট করে দিয়েছে সত্যি সত্যি। মরতে ভয় পায় না ওরা, কিন্তু এখন একটু ভুলে অনেক কিছুই হয়ে যেতে পারে। রাগে রাফের মাথা ঠিক নেই, যে কোনো সময় যে কোনো কিছুই করে বসতে পারে। তুই আসবি কি না, সময় কিন্তু চলে যাচ্ছে। তুমি নিজে কিছু করো না, দাঁড়াও একটু। রাফের গলার স্বর শুনে মল্লিকা মলি, আব্দুর রউফ আর নয়নতারা বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসেছেন। রাফকে মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনজনেই ভয় পেয়ে যায়। পিছন থেকে সিকিউরিটিও এসে দাঁড়িয়েছে রাফের পিছনে। মল্লিকা মলি ছেলের দিকে তাকিয়ে কান্না জড়ানো গলায় বলেন, রাফ, কি করছো এসব? বন্দুক সরাও। রাফ কিছু বলে না, চুপ করে ব্যালকনির দিকে তাকিয়ে আছে। রাফের দৃষ্টি অনুসরণ করে চারজন ব্যালকনির দিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। রুহি পুনরায় ব্যালকনিতে ফিরে আসে। নিচে তাকিয়ে সবাইকে দেখতে পায়। চিৎকার করে কেঁদে কেঁদে বলে, আবু দরজাটা খুলে দাও প্লিজ, নয়তো ও নিজের মাথা শুট করে দেবে। আমি তোমার পায়ে পড়ি, দরজাটা খুলে দাও। আব্দুল্লাহ আল রিফত মেয়ের কান্না শুনে দ্রুত বাড়ির ভিতরে প্রবেশ করে। মল্লিকা মলি ছেলের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ওঠেন। নয়নতারা একবার মেয়ের দিকে তো আরেকবার রাফের দিকে তাকাচ্ছেন। ওনার দু চোখ পেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আব্দুল্লাহ আল রিফত বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলেন, চাবি দাও। না, জেদ না করে চাবি দাও। ওকে এসে আমার পা ধরে মাপ চাইতে হবে। কাকে তুমি পা ধরে মাপ চাইতে বলছো? রাফ মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মরে যাওয়ার পরেও ওর লাশকে বলবে তোমার পা ধরে মাপ চাইতে? হ্যাঁ। তোমার মতন মানুষের জন্ম যেন আমার কোনো পরিবারে না হয়। কথাগুলো বলেই গেস্ট রুমের দিকে এগিয়ে যান। জোর ভেঙেই রুহিকে বের করবেন। রুহির উপর থেকে কান্না করছে আর রাফকে বন্দুক ফেলে দিতে বলছে। আবারও দৌড়ে গিয়ে ডোর ধাক্কাচ্ছে খুলে দেওয়ার জন্য। রাফ নয়নতারার দিকে তাকিয়ে বলে, রুহি ভোটার হয়েছে? দুদিকে মাথা নাড়ান নয়নতারা। ওকে নিয়ে চলে যাবো দেশ ছেড়ে। ওর পাসপোর্ট ভিসার জন্য লাগবে এগুলো। যাও তাড়াতাড়ি নিয়ে এসো। নয়নতারা, এগুলো দিয়ে কি করবে? তুমি বাড়ির ভেতরে আসো, ঠান্ডা মাথায় সব মিটমাট করে নাও। আমি কি বলেছি শুনতে পাওনি তুমি? পেপারসগুলো নিয়ে আসো। এভাবে তো কোনোদিন কোনো কিছু সমাধান হবে না। ঠান্ডা মাথায় কথা বলে মিটমাট করে নেওয়াই তো ভালো। রুহি এখন প্রেগনেন্ট, ওকে এই অবস্থায় একা একা রাখবে কি তুমি? একে কেন থাকবে? তুমি তো নিজের কাজের জন্য সারাদিন বাইরে থাকবে। রুহির এখন এক্সট্রা কেয়ারের প্রয়োজন। হাসি খুশি রাখতে হবে এখানে আমাদের সকলের সাথে। পুরো কথা শেষ করতে দেয় না রাফ। আমি এতদিন ওর কেয়ার করিনি। আমার কাছে যেরকম ছিল তার থেকে ভালো রেখেছো তোমরা। এখানে হাসিখুশি আছে। এখানে থাকলে ওই আব্দুর রহমান আমাকে শাস্তি দিতে কষ্ট দিত, যে আমার সন্তানের কোনো ক্ষতি করবে না তার কী গ্যারান্টি আছে? সে এখন আর মানুষ নেই। দম্ভ, অহংকার, গরিমার প্রতিশোধের নেশায় পশু হয়ে গেছে। নয়তো আমার প্রেগনেন্ট ওয়াইফকে টেনে হিচড়ে নিয়ে আটকে রাখতে পারতো না। একটু হলে মায়া কাজ করতো। এভাবে টেনে হিচড়ে নিয়ে গেলেও অপরিপক্কে বেবিটার কিছু হয়ে যেতে পারে। এখানে থাকলে যে আমার স্ত্রী সন্তান ভালো থাকবে তার কী গ্যারান্টি? প্রয়োজন আমার সব কাজ ফেলে রেখে আমি আমার ওয়াইফের খেয়াল রাখবো, কেয়ার করবো, ওকে হাসি খুশি রাখবো। এখন বেশি কথা না বলে পেপারসগুলো নিয়ে আসো দ্রুত। নয়নতারা আর কিছু বলতে পারলেন না। মল্লিকা মলি ওনাকে ঠেলে দেয় ভিতরের দিকে পেপারসগুলো নিয়ে আসার জন্য। একটু পরেই ভিতর থেকে বেরিয়ে আসেন আব্দুর রহমান। সিঁড়ির উপর সেটা টান টান করে দাঁড়িয়ে রাফের দিকে তাকিয়ে বলেন, নাটক বন্ধ করে আমার পা ধরে মাপ চাও, তাহলে রুহি বাইরে আসবে, নয়তো কখনোই আসবে না। রাফ ঘাড় ঘুরিয়ে আব্দুর রহমানের দিকে তাকায়। একদলা থুতু ছুঁড়ে দেয় মাটিতে, তারপর বলে, মাটিতে ফেলে দেওয়া থুতু প্রয়োজন হলে আবার চিটে তুলব, তবু আপনাকে ছুঁয়ে দেখবো না কোনোদিন। অপমান বোধ করেন আব্দুর রহমান। রাগী স্বরে বলেন, আমার পা ধরে মাপ না চাইলে জীবনেও রুহির নাগাল পাবে না তুমি। মল্লিকা মলি বলেন, আমার ছেলেটাকে
প্রাণী মারার জন্য এমন করেছো তুমি? আমার ছেলেটাকে ছোটবেলা থেকে এত কষ্ট দিয়েও শান্তি হয়নি তোমার? কেমন বাবা তুমি, যে ছেলেকে আজ অব্দি ভালোবাসতে পারলে না? নিজে তো ছেলেকে ভালোবাসোনি, এখন ছেলের কাছ থেকে ছেলের বউ বাচ্চাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমার ছেলের কিছু হলে আমি মাফ করব না তোমাকে। চুপ করে থেকো না তুমি, তোমার সাথে কথা বলছি আমি, ভেতরে যাও। যাব না আমি। আমার ছেলে যদি কিছু হয় তাহলে মনে রেখো, আজকে আমিও নিজেকে শেষ করে দেব। সব কিছুর জন্য আমার পা ধরে মাপ চাও। প্রয়োজন হলে বউ বাচ্চা নিয়ে একসাথে মরে যাব, তবুও আমি মাফ চাইব না। কথাগুলো বলতে বলতেই ওদের কাছে এসে দাঁড়ায় রাজ। রাজ কাছেই ছিল। মায়ের কল পেয়ে দ্রুত বাড়িতে ফিরে এসেছে। রাফকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ভাইয়া কি করছো? বন্দুক সরাও, ভুল করে টিগারে চাপ লেগে যেতে পারে। লাগলে লাগবে, তাতে তোর কি? তুমি আমার বড় ভাই, তোমার কিছু হলে আমার অনেক কিছু। এতকাল মনে হয়নি আমি তোমার বড় ভাই? সব সময় মনে হয়েছে আর মনে আছে। এখন বন্দুকটা সরাও। তোর বোনকে নিয়ে আয় এখানে। রাজ দ্রুত বাড়ির ভিতরে আগায়। সিঁড়ির কাছে আগাতেই আব্দুর রহমান রাজের হাত টেনে ধরে থামিয়ে দেন। আমার হাত ছাড়ো। না। আব্দুর রহমানের হাত থেকে নিজের হাত ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নেয় রাজ। আব্দুর রহমান পুনরায় রাজকে আটকাতে গেলে ওনাকে ধাক্কা দিয়ে সিঁড়ির উপর থেকে নিচে নামিয়ে দেয়। আঙুল তুলে বলে, ভাইয়া, মরে গেলে তোমার কিছু না হলেও আমাদের অনেক কিছু হবে। কথাগুলো বলেই দৌড়ে উপরে উঠে আসে। আব্দুল্লাহ আর রিফাত শাবল দিয়ে দৌড় ভাঙার চেষ্টা করছেন, কিন্তু একা পারছেন না। রাজ শাবলটা নিজের হাতে নেয়, গলা ছেড়ে একবার রুহিকে ডাকে। রুহি, হ্যাঁ ভাইয়া বলো। ডোরের কাছ থেকে দূরে সরে থাক। দূরেই আছি। রাজ জোরে জোরে ডোরের লকের উপর শাবল দিয়ে আঘাত করে। অনেক পরিশ্রমের পর ডোর খুলে যায়। ভিতর থেকে বেরিয়ে 1 সেকেন্ডও দেরি করে না রুহি। দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। নিচে নেমে আসতেই আব্দুর রহমান রুহির হাত শক্ত করে মুঠো করে ধরেন। রুহি আগুন চোখে তাকায় তার দিকে। হাত ছাড়ো আমার, তুমি আর কোনোদিন ছবে না আমায়। তুই যাবি না এই বাড়ির বাইরে। কারো বাপের সাধ্য নেই আমাকে এই বাড়ির বাইরে যাওয়ার থেকে আটকানোর। বাইরে থেকে রাফের গলার স্বর ভেসে আসে। 2 মিনিটের মধ্যে যদি বাইরে না আসিস তাহলে আমার মরা মুখ দেখার জন্য নিজে প্রস্তুত হয় না। হাত ছাড়ো বলছি। সব ওর নাটক, মিথ্যে বলছে ও। ও মিথ্যে বলে না। ও মরে গেলে তোমার কোনো ক্ষতি না হলেও আমার অনেক ক্ষতি হবে। আমি বিধবা হয়ে যাব, আমাদের সন্তান পৃথিবীতে আসার আগে এতিম হয়ে যাবে। তুমি নিজের সন্তানকে ভালোবাসো না বলে কি আমার সন্তানকে ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করবে? ওর বাবাকে ডাকতে পারে না বলে কি আমার সন্তানও কোনোদিন ওর বাবাকে ডাকতে পারবে না? ওর কিছু হলে আমি তোমায় খুন করে ফেলবো বলে রাখলাম। হাত ছাড়ো আমার। শেষের কথাগুলো চিৎকার করে বলে রুহি। ওর চিৎকারে যেন পুরো শান্তিনীর কেঁপে ওঠে। আব্দুর রহমান রুহির হাত ছেড়ে দেয়। রুহি দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। রাফ উল্টো দিক থেকেই কাউন্ট করছে। আর 15 সেকেন্ড বাকি আছে। দৌড় না থামিয়ে দৌড়ে গিয়েই রাফকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, থামো, তুমি বন্ধ করো এই কাউন্ট ডাউন। থেমে যায় রাফ। নিজেও এক হাতে শক্ত করে চেপে ধরে রুহিকে। রুহি কেঁদে কেঁদে বলে, আমি ভুল করে ফেলেছি, আমায় মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না, কোনোদিন তোমায় ছেড়ে যাব না আমি। রাফ কিছু না বলেই চুপ করে দাঁড়িয়ে রইল। নয়নতারা পেপারসগুলো একবার ফাইলে ভরে এনে রাফের হাতে দিয়ে দেন। রাফ ফাইলটা নিয়ে রিঙ্কুর হাতে দেয়। আব্দুর রহমান সিঁড়ির উপর এসে দাঁড়ান। রাফ ওনাকে দেখে বাঁ হাতটা উঁচু করে মিডল ফিঙ্গার দেখিয়ে বিজয়ের হাসি হাসে। তারপর রুহিকে পাজাকোলা তুলে নিয়ে বলে, এভাবে দৌড়ে আসতে কে বলেছে তোকে? যদি পড়ে যেতে তখন কি হতো? রুহি কিছু না বলে কাঁদতে কাঁদতে রাফের গলা জড়িয়ে ধরে রইল। রাফ উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে রিঙ্কু পিঙ্কুকে নিজের সাথে আসতে বলে। পিছন থেকে শান্তিনীদের সবাই ওদের চলে যাওয়া দেখে, কিন্তু কেউ কিছু বলে না। রাফ রুহিকে কোলে নিয়েই নিজের ফ্ল্যাটে ফিরে আসে। প্রায় 1.5 বছর আগে যখন ঘুরতে এসেছিল তখন ফ্ল্যাটটা কিনেছিল, তবে ওর বাড়ির কেউ জানে না রাফ এখানেই ফ্ল্যাট কিনেছে। ঢাকায় রাফের নিজের কোনো বাড়ি নেই, তাই 2 রুমের ফ্ল্যাটটা কিনেছিল। সোজা বেডরুমে এসে রুহিকে বেডে বসায়। রুহিকে কোলে নিয়ে আস্তে আস্তে ঘেমে নিয়ে জবজবে হয়ে গেছে। ফ্যান অন করে বেডে বসে। রুহি রাফের মুখের দিকে তাকায়,
চোয়াল শক্ত করে রেখেছে রাফ। রাফ চোখ তুলে রুহির দিকে তাকাতেই রুহি চোখ সরিয়ে নেয়। রাফের চোখ দুটো লাল হয়ে আছে, দেখেই ভয় লাগছে রুহির। রাফ কিছু না বলে উঠে দাঁড়ায়, আলমারি থেকে টাওয়েল আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। রুহি এখনও আগের মতোই বসে আছে। রাফ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করতে করতে গম্ভীর স্বরে বলে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। রুহি বসা থেকে উঠে ফ্রেশ হতে যায়। রাফ গায়ে টি শার্ট জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে ড্রয়িং রুমে। রিঙ্কু ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখেছে। সন্ধ্যার একটু আগেই রান্না বসিয়েছিল দুই ভাই। রান্না শেষ হয়েছে মাত্রই, বাটিতে ঢেলে রাখবে তখন রাফের কথা মতো খাবার না ঢেলে রেখেই রাফের সাথে বেরিয়ে গিয়েছিল দুই ভাই। এখন ফিরে এসে হাত মুখ ধুয়ে খাবার বাটিতে ঢেলে টেবিলে সাজাচ্ছে। রিঙ্কুর দিকে তাকিয়ে বলে, ফাইলটা কোথায়? রুমেই আছে স্যার, নিয়ে আসছি। তুই খাবার বাড়তে থাক, আমি নিচে নিয়ে আসছি। রাফ দুই ভাইয়ের রুমে আসে। বেডের উপরেই রয়েছে ফাইলটা। পিঙ্কুকে রুমে দেখতে পেল না, হয়তো ওয়াশরুমে রয়েছে, ড্রয়িং রুমেও তো নেই। ফাইলটা নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুহি ওয়াশরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছে ফাইলটা আলমারিতে তুলে রেখে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর স্বরে বলে, খাবার খেতে আয়। বলতে বলতেই রুম থেকে বেরিয়ে যায়। রুহি ডোরের দিকে তাকিয়ে রইল। রাফ যে ওর উপর ভীষণ রেগে আছে সেটা স্পষ্ট বুঝতে পারছে না, না হলে ওর সাথে এমন আচরণ করতো না। বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। রাফ ডাইনিং টেবিলে বসে গেছে। রিঙ্কু সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। একটু পরেই পিঙ্কু আসে। রাফ ঘাড় ঘুরিয়ে রুহির দিকে তাকাতেই রুহি দ্রুত এসে রাফের পাশের চেয়ারে বসে। চারজন খাওয়া শুরু করে চুপচাপ। রুহি খেতে খেতে একটু পর পর রাফের দিকে তাকায়। রাফ নিজের মতো খেয়ে চলেছে, ডানে বায়ে তাকাচ্ছে না। খাওয়া শেষ হতেই রাফ রুমে ফিরে আসে। কিছুক্ষণ পর রুহিও রুমে ফিরে আসে। রাফ শুয়ে পড়েছে। এখনই শুয়ে পড়েছে দেখে রাফের দিকে তাকিয়ে থাকে। রাফ গম্ভীর, রাগী আর বিরক্ত মাখা স্বরে বলে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিবি নাকি ঘুমাবে? ডোর লক করে লাইট অফ করে শুয়ে পড়। রাফের রাগী স্বর শুনে রুহির চোখ দুটো পানিতে টইটুম্বর হয়ে যায়। ডোর লক করে লাইট অফ করে দেয়। তারপর ধীর পায়ে হেঁটে এসে বেডে উঠে বসে। নিজের জন্য রাখা বালিশটার উপর মাথা রেখে শুয়ে পড়ে। এভাবেই কিছু সময় পার হয়ে যায় নীরবতায়। রুহি একটু এগিয়ে এসে রাফের বুকে মুখ গুজে রাফকে জড়িয়ে ধরে। রাফ আলগোছে রুহিকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। উল্টো ঘুরে কাত হয়ে বলে, ছবি না আমাকে, দড়ি সরে ঘুমা, ভুলে আমার কাছে আসবি না। রাফের কথা শুনে রুহি চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তবুও সাহস করে পিছন থেকে আবারও জড়িয়ে ধরে রাফকে। রুহির হাত সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। রুহির দিকে রেগে তাকিয়ে ধমকের সুরে বলে, কি বলেছে বুঝতে পারিস নি? তোর বালিশে গিয়ে ঘুমা, ভুলেও আমার ধারে কাছে আসবি না, শান্তিতে ঘুমোতে দে আমায়। রুহি সরে যায় নিজের বালিশে। রাফ উল্টো ফিরে শুয়ে পড়ে। রুহি রাফের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, এমন করছো কেন তুমি? চুপ করে ঘুমা, নয়তো আবার অশান্তি নিয়ে রেখে আসবো সারা জীবনের জন্য। বলেছি তো মরে গেলেও আর তোমায় ছেড়ে যাব না। এবারের মতো মাফ করে দাও। তুমি জড়িয়ে না ধরলে ঘুম আসে না আমার। এই কয়েকদিন কিভাবে ঘুমিয়েছিস সেভাবেই ঘুমা, আর একটা কথা বললে রুম থেকে বের করে দেব। রুহি আর একটা কথাও বলে না। নিজেও উল্টো ফিরে কাত হয়ে শোয়। রাফ একটু পরেই রুহির ফোপানোর শব্দ শুনতে পায়। কান্না শুনেও আগের মতোই শুয়ে রইল রাফ। সকালে রাফের ঘুম ভাঙে রুহির গুমড়ে কাদার শব্দে। নিজের বুকের দিকে তাকিয়ে দেখে রুহি ওর বুকে বুক গুজে কাঁদছে। রাফ নিজেই জড়িয়ে ধরে রেখেছে রুহিকে। দ্রুত রুহিকে ছেড়ে তড়িঘড়ি শোয়া থেকে উঠে বসে। রুহির মাথা গালে হাত বুলিয়ে উতলা হয়ে বলে, কি হয়েছে? পেট ব্যথা করছে নাকি অন্য কিছু হয়েছে? কি হয়েছে? কাঁদছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে? কিরে কথা বল, কি হয়েছে? রাফ এক কথা বারবার জিজ্ঞেস করে উতলা হয়ে। রাফকে দেখে রুহির কান্না আরও বেড়ে যায়। শোয়া থেকে উঠে বসে রুহি। শক্ত করে রাফের গলা জড়িয়ে ধরে। রাফ নিজেও রুহিকে জড়িয়ে ধরে। রুহির মাথায় পিঠে হাত বুলিয়ে দেয়। রুহি কাঁদতে কাঁদতে বলে,
আমার বুকের ভেতর ভীষণ ব্যথা হচ্ছে। তুমি কথা বলছো না, তাই আমার ভীষণ কষ্ট হচ্ছে। শেষবারের মতো মাফ করে দাও না। আমি আর জীবনে এমন করবো না, সত্যি বলছি। রুহির কথা শুনে শান্ত হয় রাফ। আর একটু হলেই জানটা বেরিয়ে যাচ্ছিল। রাফকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে রুহির কান্না কমে আসে। একসময় কান্না বন্ধ হয়ে হেঁচকে উঠতে থাকে। রাফ রুহিকে নিজের কাছ থেকে আলাদা করে বেড থেকে নেমে দাঁড়ায়। সেন্টার টেবিলের উপরে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে রুহিকে পানি খাওয়ায়। তারপর কোনো কথা না বলে ওয়াশরুমে প্রবেশ করে। রুহির জন্য রুমে খাবার নিয়ে আসে রাফ। রুহি মনমরা হয়ে বেডে বসে আছে। রাফকে দেখে রাফের দিকে তাকিয়ে থাকে। রাফ খাবারের প্লেট রুহির সামনে রেখে গম্ভীর স্বরে বলে, খাবার খেয়ে নে। রুহি কোনো কথা বলে না। রাফ আবার একই কথা বলে। এবারেও রুহি চুপ হয়ে থাকে। রাফ ধমক দিয়ে বলে। রুহি মিনমিন করে বলে, কি বলছে, কানে যাচ্ছে না? খাবার খা। খাবো না। কি বললি? খাবো না। মেজাজ গরম করবি না আমার। এতদিন তো সব নাটক সহ্য করেছি আমি। চুপচাপ খাবার খা, নয়তো ওই যে তোর বাপের বাড়ি দেখা যাচ্ছে, চলে যায় সেখানে। 3 বেলা তোর নাটক সহ্য করে তেল দিয়ে ধুয়ে ধুয়ে খাবার খাওয়াতে পারবো না আমি। বেশি আদর পেতে পেতে মাথায় উঠে গেছিস এখন, তাই না? তোকে কম ভালোবেসেছিলাম আমি, নাকি তোর কম যত্ন করেছি? গত 2টা রাত চোখের পাতা এক করতে পারিনি আমি, শুধু তোর জন্য। টেনশানে আমার জান বেরিয়ে যাচ্ছিল। আমাকে ছেড়ে যে চলে আসলি, জানিস আমার কি অবস্থা হয়েছিল? যদি মরে যেতাম সেদিন, খুব শান্তি পেতি তোরা, তাই না? আমাকে কষ্ট দেওয়া ছাড়া তোদের আর কোনো কাজ নেই, তাই না? জানিসই তো পাগলের মতো ভালোবাসি, ছুটে আসবেই। জানিসই তো পাগলের মতো ভালোবাসে, ছুটে আসবেই তোর কাছে। 1000বার ভুল করলেও তোকে মাফ করে দেবে। আমার দুর্বলতার সুযোগ নিস তোরা সবাই, তাই না? জানিসই তো এই রাফের দুর্বলতা কোথায়। তুমি ভুল বুঝছো আমায়। একটু ভুল বুঝছি না আমি। খাবার খা, নয়তো চলে যা। আর কোনোদিন আসবে না আমার সামনে। কোথাও যাবো না তোমায় ছেড়ে। তাহলে চুপচাপ খাবার খা। হাত না ধুয়েই খাওয়া শুরু করে রুহি। চোখের পানি টপ টপ করে খাবারের উপর পড়তে থাকে। ভাত মুখে নিয়ে বসে থাকে, গিলতে পারে না কান্নার কারণে। রাফ জোরে ধমক দিতেই তাড়াতাড়ি করে ভাত গেলার চেষ্টা করে। হেঁচকে উঠে ভাত শ্বাসনালীতে চলে যায়। তাড়াহুড়ো করে পানি খেতে গিয়ে কাঁচতে শুরু করে। কাঁচতে কাঁচতে নাক মুখ দিয়ে পানি বেরিয়ে আসে। রাফ দ্রুত রুহিকে ধরে। রুহি চোখ উল্টে দিয়ে রাফের দিকে তাকায়। রুহির অবস্থা দেখে রাফ রিঙ্কু পিঙ্কুকে ডাকতে শুরু করে গলা ছেড়ে। নিজেই রুহির পিঠে আলতোভাবে কিল দেয়, সাথে হাত বোলায়। রাফের ডাক শুনেই দৌড়ে আসে 2 ভাই। রুহিকে এই অবস্থায় দেখে 2 ভাইও উতলা হয়ে ওঠে। রিঙ্কু বলে, স্যার কি হয়েছে ম্যামের? অ্যাম্বুলেন্স ডাকবো? পানি দে তাড়াতাড়ি। রিঙ্কু পানির গ্লাস রাফের হাতে দেয়। ভরে রাখা পানির গ্লাস বেডে কাত হয়ে সব পানি বেডে পড়ে গেছে। রাফ রুহিকে পানি খাওয়ায়, পিঠে ম্যাসাজ করে দেয়। কিছু সময় পর রুহি স্বাভাবিক হয়। রাফ রিঙ্কু পিঙ্কুকে চলে যেতে বলে। 2 ভাই ডোর ভিড়িয়ে চলে যায়। রুহিকে আরও একটু শক্ত করে চেপে ধরে রুহির মাথায় চুমু খেয়ে বলে, বারবার কেন এভাবে ভয় পাই দিস আমায়? এভাবে ভয় পেতে পেতে কবে যেন মরে যায়। রুহি রাফের টি-শার্ট খামচে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি আর একদম আমার সাথে এমন করে থাকলে আমি নিজেই মরে যাব। আমার ভীষণ কষ্ট হচ্ছে তুমি এমন দেখে। তোমায় আমার উপর তুমি আর রাগ করে থেকো না প্লিজ। আগে আগে তুমি হয়ে যাও না প্লিজ। মরার আগে আর কোনোদিনও তোমায় ছেড়ে যাব না, প্রমিস। রাফ রুহির মুখ আগলে ধরে রুহির সারা মুখে চুমু খায়। রুহির কপালের সাথে কপাল ছেকিয়ে বলে, তোর উপর রাগ করিনি তো আমি। তাহলে কাল রাত থেকে এমন ব্যবহার করছো কেন? রাতে জড়িয়ে ধরতে দিলে না কেন? ধমক দিয়ে সরিয়ে দিলে। সারা রাত তো আমার বুকে লেপটে ঘুমালে। রাতে কত আদর করলাম। কখন? তুই ঘুমিয়ে যাওয়ার পর। আর কোনোদিন কারো কথা শুনে ছেড়ে যাবি আমাকে? না। মনে থাকবে? মরার পরেও মনে থাকবে। খাবার খাবি, চল এখন। আর একবার যদি আমাকে ছেড়ে যাস, আমি আর তোকে খুঁজতে বা তোর কাছে যাব না। সোজা নিজেকে শেষ করে দেব। আর কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। বুদ্ধি হওয়ার পর থেকে এতগুলো বছর ধরে কষ্ট পেয়ে এসছে। রাফের ফ্ল্যাটে একজন ছেলে আসে। রিঙ্কু তাকে ভিতরে এনে রাফকে ডাক দেয়। ছেলেটি পাসপোর্ট অফিস থেকে এসেছে।
রাফ রুহিকে নিয়ে ড্রয়িং রুমে আসে। টুকটাক কথাবার্তা শেষে পাসপোর্টের জন্য রুহির ফিঙ্গারপ্রিন্ট নাই, ফটো তোলে, আরও যা যা পেপারস লাগবে সব কিছু নাই। সব শেষে পেমেন্ট নিয়ে চলে যায়। রুহি বেডরুমে ফিরে আসে। জানালার পর্দা সরিয়ে দিতেই রুমটা আলোয় ঝলমলিয়ে ওঠে। বাইরের দিকে দৃষ্টি দিয়েই অবাক হয়ে যায় রুহি। ব্যালকনিতে ডোর খুলে ব্যালকনিতে আসে দ্রুত। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে শান্তিনীর। খুব বেশি দূরত্ব নেই, শুধু মাঝখানে একটা রাস্তা আছে, তারপরেই শান্তিনীরে প্রবেশের গেট। এই ব্যালকনি থেকে রুহির ব্যালকনি স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে রাফ এখানে বসে বসে রুহিকে দেখেছে, অথচ ওর কাছে যায়নি। রাফ এসে পিছন থেকে জড়িয়ে ধরে রুহিকে। রুহি ঘুরে দাঁড়ায়, রাফের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে থেকেও আমার কাছে যাওনি? দেখছিলাম। কি দেখছিলে? দেখছিলাম আমার পাখিটা আমাকে ছাড়া কিভাবে থাকে। আমি না থাকলে সে ছটফট করে কিনা। আমাকে ছাড়া আমার পাখিটা কতদিন থাকতে পারে। আমাকে দেখেও আমার কাছে যেতে ইচ্ছে করেনি তোমার? অনেক করেছে, কিন্তু যাইনি আমি। আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম আমার শূন্যতা। পুরো পৃথিবী একদিকে আর আমি একদিকে থাকবো। পুরো পৃথিবী বাদে তুমি বারবার আমাকে বেছে নেবে, এটা আমি চাই সবসময়। রুহি রাফকে জড়িয়ে ধরে রাফের বুকে মাথা ঠেকায়। তুমিই আমার পৃথিবী, তোমার কাছে সব কিছুই এখন ফিকে লাগে। আব্দুল রউফ, আবদুল্লাহ আল রিফাত আর নয়নতারা এসেছে রাফের ফ্ল্যাটে। রাফ আর রুহি ফ্ল্যাটে নেই। রুহিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে রাফ। ফ্ল্যাটে ফিরতে ফিরতে বোধহয় সন্ধ্যার পর ফিরবে। রিঙ্কু চা বানিয়ে এনে তিনজনকে দেয়। আব্দুল রউফ রিঙ্কুর দিকে তাকিয়ে বলে, তোমার আরেক ভাই কোথায়? পিঙ্কু মার্কেটে গেছে। রাফকে একটা কল করো, আমার ফোনটা বাড়িতে রেখে এসেছি বলে। রিঙ্কু পকেট থেকে ফোন বের করে রাফের নাম্বারে ডায়াল করে, কিন্তু রিসিভ হয় না। পরপর দুবার কল করে একটা মেসেজ পাঠায়। সন্ধ্যার আগে আগেই ফ্ল্যাটে ফিরে আসে রুহি আর রাফ। রুহি বাবা মাকে দেখে সারপ্রাইজড হয়ে যায়। রাফের মুখের দিকে তাকালেই রাফ রুহিকে বাবা মায়ের কাছে যেতে বলে। রুহি ধীর পায়ে এগিয়ে এসে ওর মাকে জড়িয়ে ধরে। কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। কখন এসেছো তোমরা? 40-45 মিনিট হবে। রুহি পাপা আর দাদার সাথেও কথা বলে। সকলেই সোফায় বসে। রিঙ্কু পানি এনে রাফ আর রুহিকে খেতে দেয়। কথাবার্তার এক পর্যায়ে নয়নতারা রাফের দিকে তাকিয়ে বলেন, তোমরা সুইজারল্যান্ড কবে ফিরে যাচ্ছ? আর এক সপ্তাহ লাগবে হয়তো। চলেই তো যাবে, আর কোনো দিন ফিরে আসবে কিনা জানা নেই। শেষের এই কয়েকদিন তোমরা আমাদের সাথে থাকো। থাকবো, সমস্যা নেই, তোমরা থাকো এখানে। আমি এখানে থাকার কথা বলছি না, তোমরা আমাদের সাথে শান্তিনীরে থাকবে। অসম্ভব। তুমি তো থাকবেই রুহির সাথে। আমি ওই বাড়িতে ফিরবো না। বিয়ে করেছো এতদিন, বাবা হয়ে যাচ্ছ, অথচ এখনও শ্বশুর বাড়িতে যাওনি তুমি। ওই বাড়িতে যাবে শুধুমাত্র তোমার শ্বশুর বাড়ি মনে করে। আমার একটা মাত্র মেয়ে, আর তুমি আমার একমাত্র মেয়ের জামাই। আমি আজ অবধি একবেলা মেয়ের জামাইকে আদর যত্ন করে খাওয়াতে পারিনি। তোমাকে যেতেই হবে শ্বশুর বাড়িতে। শাশুড়ির কথা শুনে হাঁ হয়ে তাকিয়ে আছে রাফ। অনেক বোঝানোর পর অবশেষে রাজি হয় রাফ। রাফকে রাজি হতে দেখে অবাক রুহি। তাহলে তোমরা ব্যাগ গুছিয়ে নাও সবাই। ডিনারটা এখানে করে যাও সবাই। সবাই না করলেও রাফের জোড়াজুড়িতে ডিনার করে। খাওয়া দাওয়া শেষে রাফ দুই ভাইয়ের দিকে তাকিয়ে বলে, যা, ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নে দুজন। কেন স্যার? শ্বশুর বাড়িতে যাবো জামাই আদর খেতে। স্যার, ওটা আপনার শ্বশুর বাড়ি, আমাদের না। আমরা কেন যাব? আপনি যান স্যার, আমরা যাব না। বেশি কথা না বলে যা, রেডি হয়ে আয়। রাফকে রেগে যেতে দেখেই দু ভাই আর কিছু বলে না। ভদ্র ছেলেদের মতন রুমে এসে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নেয়। রাফ রুহি রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। রিঙ্কু পিঙ্কু রেডি হয়ে রুম থেকে বেরিয়ে এসেছে। শান্তিনীরে প্রবেশ করে সবাই। সোফায় বসেছিলেন আব্দুর রহমান। রাফকে দেখে ওনার মুখের রং পরিবর্তন হয়ে যায়। রাফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে এদিক ওদিক তাকায়। ওর মাকে দেখা যাচ্ছে না ড্রয়িং রুমে, হয়তো নিজের রুমেই রয়েছেন। রাফ রুহির হাত ধরে রুহির রুমের দিকে এগিয়ে যায়। আবদুল্লাহ আল রিফাত রিঙ্কু পিঙ্কুকে গেস্ট রুমে নিয়ে আসেন। দুই ভাইকে আলাদা আলাদা রুম দেখালে দুই ভাই জানায় ওরা সবসময় এক রুমেই থাকে, তাই আলাদা রুমের প্রয়োজন নেই।
10টার দিকে বাড়িতে ফিরে আসে রাজ। বাড়িতে আসার পর জানতে পারে রাফ, রুহি আর রিঙ্কু পিঙ্কু এসেছে। ওরা এখানে থাকবে কিছুদিন। রাজ ফ্রেশ না হয়ে রুহির রুমের সামনে আসে। নক করলেও ভিতর থেকে সারা শব্দ আসে না। ডোর খোলাই ছিল, তাই একটু ফাঁক করে ভিতরে উকি দেয়। রুহি বেডে ঘুমিয়ে আছে, কিন্তু রাফ রুমে নেই। ডোর পুরোপুরি খুলে ভিতরে প্রবেশ করে। রাফ হয়তো ওয়াশরুমে রয়েছে। ওয়াশরুমের ডোর খোলা। ব্যালকনিতে উকি দিয়ে দেখে ব্যালকনিতেও নেই। রুম থেকে বের হতেই দেখে রাফ রুমের দিকে এগিয়ে আসছে। খুশি হয়ে দৌড়ে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে বলে,